আমার হাতে এই মুহূর্তে যে মেলটি রয়েছে সেটি পাঠিয়েছেন জাহিদুল ইসলাম বরকত ভাই। সো উনি যেভাবে লিখেছেন আমি সেভাবেই পড়ার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম রাতুল ভাই, আপনি সহ রেডিও সারাবেলার সকল শ্রোতা ও কলাকুশলীদের পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা। ঈদ মোবারক। আমি জাহিদুল ইসলাম বরকত, আমার গ্রামের বাড়ি শরীয়তপুর জেলার নড়িয়া থানা ঘড়িসার থিরোপাড়া গ্রামে। আমি একজন ইতালি প্রবাসী হওয়াতে আমি চাই আমার মেইলটি আপনি পড়ে শোনান। আজকের ঘটনাটি একজন ইতালি প্রবাসী থেকে সংগ্রহ করা। বর্তমানে আমি যে শহরে আছি এখানে আসার পরেই তার সাথে আমার পরিচয়। একদিন তার সাথে কফি খেতে খেতে জিজ্ঞাসা করলাম, আপনার জানা কি কোনো ভূতের ঘটনা আছে? আমাকে বলেন, আমি সেটা লিখে ভূতবেলায় পাঠাবো। এই কথা শুনতেই সেই ভদ্রলোকটি কিছুক্ষণ চুপ থেকে বলে ওঠে, অন্যের থেকে জানা কি আমার নিজের সাথেই ঘটেছে। এই কথা শুনে আমি সাথে সাথেই তার সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটি শুনতে চাইলাম। সে প্রথমে আমাকে বলতে না চাইলেও আমার জোরাজোরিতে সে এক প্রকার বাধ্য হয়েই বলে আমাকে, রাতুল ভাই, আমি ঠিক তার মতো করেই ঘটনাটি বলার চেষ্টা করছি। ঘটনার সময়কাল 1996। আমার বয়স তখন 8 শেষে 9 হয়েছে। আমি লেখাপড়ায় তেমন ভালো ছিলাম না, তাই খুব একটা স্কুলে যেতাম না। খুব দুষ্টু আর চঞ্চল ছিলাম। সারাদিন এদিক সেদিক ঘোরাঘুরি, খেলাধুলার, বিভিন্ন মানুষের গাছে নারকেল সুপারি পেরে দিতাম। তার বিনিময়ে মালিকরা আমাকে 2 টাকা 3 টাকা দিত। 96 সালে 2-3 টাকা মানে অনেক টাকা। এবং মাঝে মাঝে মাছ ধরার জন্য বড়শি বানাতাম। তার পাশাপাশি আমি অনেকগুলো কবুতরও পালতাম। একটা বিষয় বলে রাখা ভালো, আমি যখন কবুতরগুলিকে খাবার দিতাম তখন বেশ কিছু কবুতর আমার মাথায় আর শরীরে এসে বসত। এই কথাগুলি বলার কারণ হচ্ছে মূল ঘটনার সাথে এই বিষয়গুলি জড়িত, তাই শ্রোতাদের সুবিধার্থে কথাগুলো আগেই বলে রাখছি। মূল ঘটনা শুরুর আগে আমার সাথে ঘটা আরো একটি ঘটনা আপনাদেরকে বলি। এই ঘটনাটিও মূল ঘটনার সাথে জড়িত, তাই সংক্ষেপে ঘটনাটি বলে রাখছি। আমার বড় চাচা তার পুকুরে চাষ করা বড় একটি রুই মাছ ধরে আমার চাচাতো বোনের শ্বশুর বাড়িতে আমাকে দিয়ে পাঠিয়ে দেয়। আমার চাচাতো বোনকে চরাঞ্চলে বিয়ে দেওয়া হয়েছিল, তাই আমার বোনের শ্বশুর বাড়ি যেতে নদী পার হতে হতো। আর এই নদী পার হওয়ার 2টি মাত্র মাধ্যম ছিল, একটি হচ্ছে খেয়া পার হয়ে আর আরেকটি হচ্ছে ব্রিজ পার হয়ে। যদি খেয়া পার হয়ে বোনের শ্বশুর বাড়িতে যেতে চাই তাহলে 40 থেকে 50 মিনিট সেই বাসায় যেতে লাগবে, আর যদি ব্রিজ পার হয়ে যেতে চাই তাহলে 2 ঘন্টা সময় লাগবে। তাই আমার বড় চাচা আমাকে 5 টাকা দিয়ে বলে, তুই খেয়া পার হয়ে তাড়াতাড়ি চলে যাস, আর মাঝে গিয়ে যেতে যেতে 1 টাকা আর আসতে 1 টাকা দিবি, আর বাকি 3 টাকা তোর। এই বলেই চাচা আমাকে একটা বড় সাইজের রুই মাছ দিল। আমিও বোনের শ্বশুর বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। রাস্তায় এসে সিদ্ধান্ত নিই আমি ব্রিজ পার হয়ে বোনের বাসায় যাব। পুরো 5 টাকায় আমার নিজের থাকবে। যেই বলা সেই কাজ। আমি নদীর পার ধরে হাঁটতে হাঁটতে ব্রিজের দিকে যেতে থাকি। নদীর যে পাশ দিয়ে হাঁটতেছিলাম সে পাশটায় কিছু জঙ্গল ছিল। আমি হঠাৎ করে দেখলাম একটা 2.5 কি 3 বছরের বাচ্চা জঙ্গল থেকে দৌড়ে বের হয়ে নদীতে ঝাঁপ দিল। আমি চারপাশে তাকিয়ে কাউকে কোথাও না দেখে আমার হাতে থাকা রুই মাছটি মাটিতে ছুঁড়ে ফেলে আমার পরনের থাকা শার্ট খুলে আমিও পানিতে ঝাঁপ দেই বাচ্চাটিকে ওঠানোর জন্য। বাচ্চাটি নদীর খুব পাড়ে থাকাতে আমি খুব সহজেই তাকে তুলে ফেললাম। বাচ্চাটিকে উঠিয়ে উপরে তাকিয়ে দেখি একজন মহিলা আর একজন মুরব্বী পুরুষ দাঁড়িয়ে আছেন। আমার আর বুঝতে বাকি রইল না তারাই এই বাচ্চাটির মা এবং বাবা। আমি তাদের কোলে বাচ্চাটা দিয়ে কিছুটা রাগ নিয়ে বললাম, ছোট বাচ্চাকেও এভাবে রাখে, সাবধানে রাখতে পারেন না? এই বলে আমি শার্ট পরে রুই মাছটি খুঁজতে থাকলাম, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছিলাম না। আমার শার্টের পকেটে থাকা 5 টাকার কয়েনটিও হারিয়ে গেছে কোথায় যেন। মাথায় তীব্র একটা চিন্তার ভাঁজ পড়ে গেল। যেহেতু আমি খুব ছোট ছিলাম তাই মাছ আর 5 টাকার জন্য আমি কান্না শুরু করে দিলাম। পাশে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটি আমাকে জিজ্ঞাসা করে, তুমি কেন কান্না করছো? আমি তাকে বললাম, আপনার বাচ্চাকে বাঁচাতে গিয়ে আমার বোনের বাড়িতে নেওয়া বড় রুই মাছটি খুঁজে পাচ্ছি না। সেই সাথে আমার পকেটে 5 টাকার একটা কয়েন ছিল, সেটিও হারিয়ে গেছে। এই কথা শুনে মুরব্বী চাচা আমাকে বলে, তুমি দাঁড়াও, তোমার মাছ আর টাকা আমি নিয়ে আসছি। এই বলে মুরব্বী চাচা কিছু সময়ের জন্য জঙ্গলে চলে যান আর আমার জন্য একটা বড় রুই মাছ, অর্থাৎ আমার চাচা যে মাছটি দিয়েছিল তার থেকেও বড় একটা মাছ নিয়ে আসে। সেই সাথে 5 টাকার 2টি চকচকে কয়েন নিয়ে আসে। আমি মুরব্বী চাচাকে বলি, আমার মাছ তো আরো ছোট ছিল। মুরব্বী চাচা বলে, তুমি আপাতত এই মাছটি নিয়ে যাও।
তোমার 5 টাকা হারিয়েছে, আমি তোমাকে 10 টাকা দিলাম, বাকি 5 টাকা তোমার বকশিস। কিন্তু আমি মুরব্বি চাচাকে 5 টাকা ফেরত দিয়ে বলি, আমার বকশিস লাগবে না, এই 5 টাকা হলে আমি আমার বোনের শ্বশুর বাড়ি চলে যেতে পারবো। বিশেষ দ্রষ্টব্য দিয়ে উনি লিখেছেন যে সকল শ্রোতাদের এই মুরব্বি চাচার কথাটি মনে রাখার অনুরোধ করে আমি মূল ঘটনা শুরু করছি, কারণ এই মুরব্বি চাচার মূল ঘটনার শেষেও ছিল। এবার আসি মূল ঘটনায়। সে দিনটি ছিল শুক্রবার, আর সে সময় শুক্রবার মানে বিকেল 3টায় খবরের পর বিটিভিতে বাংলা ছায়াছবি, আর সেটা দেখতেই হবে। ঘটনার দিন শুক্রবার আমি জুমার নামাজ না পড়ে আমার যে মাছ ধরার বড়শি আছে সেটি এবং পলি ব্যাগ এবং আমাদের পালিত ছাগলের জন্য ঘাস কাটার একটি কাঁচি হাতে নিয়ে আমাদের গ্রামের পাশের বিলে মাছ ধরতে চলে যাই। আমার ইচ্ছে ছিল মাছ ধরা শেষ করে ছাগলের জন্য ঘাস কেটে বাসায় নিয়ে দুপুরের খাবার খেয়ে টিভিতে বাংলা ছায়াছবি দেখব। যাই হোক, সময়টা গ্রীষ্মকাল হওয়াতে বিলের সব পানি শুকিয়ে গেছে, তবে বিলের মাঝখানে ভিটার মতো একটা জায়গা ছিল, যেটাকে আঞ্চলিক ভাষায় আমরা ছাড়া ভিটা বলি। আর সেই ছাড়া ভিটার মাঝখানে একটা পুকুর মতন ছিল, পুকুর পাড়ে 2টি তাল গাছ ছিল। আমি সেখানে মাছ ধরতে চলে যাই। দিনটি শুক্রবার হওয়াতে বিলে কাজ করতে আসা সবাই জুমার নামাজে চলে গেছে, তাই আমি ছাড়া এই বিলে একটা মানুষও নেই। তবে বিলের মধ্যে অনেক গরু ছাগল বাঁধা ছিল। আমি এত কিছু খেয়াল না করে বড়শি বাইতে শুরু করলাম। বেশ কয়েকটা মাছও পেলাম। মাছ পেয়ে আমি তো মহা খুশি। মাছ ধরতে ধরতে হঠাৎ আমার নজর চলে যায় সেই তাল গাছ দুটোর দিকে। আমি দেখছি তাল গাছে 2টি শকুন বসে আছে, কিন্তু শকুনগুলোর মুখটা আমাদের মানুষের মতো। অদ্ভুতভাবে আমার কাছে এমন মনে হচ্ছিল। শকুনগুলি এক দৃষ্টিতে পুকুরের পানির দিকে তাকিয়ে আছে। শকুনগুলির তাকানো দেখে আমিও পুকুরের মাঝখানে তাকাই। আমি তাকাতেই দেখি পুকুরের মাঝখানে একটি সাপ সাঁতার কাটতে কাটতে পুকুর পাড়ের দিকে ধেয়ে আসছে। যেই মাত্র পুকুরের পাড়ে সাপটি ওঠে, আমার হাতে থাকা কাঁচি দিয়ে আমি সঙ্গে সঙ্গে সাপটিকে 3টি কোপ দেই। একটি কোপ সাপের গলায়, 2টি কোপ সাপের পেটে গিয়ে লাগে। মুহূর্তের মধ্যেই সাপটি সেখানে মারা যায়। সাপটি মারা যেতেই আমি দেখি তাল গাছে বসে থাকা মানুষের আকৃতির শকুনগুলি আমার দিকে ধেয়ে আসছে। আমি প্রচন্ড ভয় পেয়ে যাই, তাই পলি ব্যাগে থাকা মাছ আর বড়শি নিয়ে বাড়ির দিকে দৌড় শুরু করি। বাড়ির রাস্তায় উঠতেই 4 জন পাঞ্জাবি পরা লম্বা মানুষ আমাকে পেছন থেকে টেনে ধরে। এরপর আমার ঘাড়ে আঘাত করতে থাকে এবং ঘাড়ে আঘাত করার সাথে সাথে আমি অজ্ঞান হয়ে যাই। এরপর যখন আমার জ্ঞান ফেরে, আমি দেখি আমি নিজেকে আবিষ্কার করি উড়ন্ত একটি বাহনে, যে বাহনটিতে সেই 4 জন ব্যক্তি আমাকে যেন কোথায় নিয়ে যাচ্ছে। আমি সেই বাহনের নিচে তাকিয়ে দেখি বাহনটি শূন্যে ভাসছে। ভাসতে ভাসতে উড়ে নিয়ে যাচ্ছে আমাকে। নিচে গাছপালা, ঘরবাড়ি দেখা যাচ্ছে। এতে আমি প্রচন্ড ভয় পেয়ে যাই আর কান্না শুরু করি। ঠিক তখনই এক ব্যক্তি আগের মতো আবারও আমার ঘাড়ে আঘাত করে। আমি আবারও অজ্ঞান হয়ে যাই। এরপর আবারও যখন আমার জ্ঞান ফেরে, আমার নিজেকে আবিষ্কার করি একটি বন্ধ রুমে শুয়ে আছি, যেখান থেকে বের হওয়ার জন্য আমি অনেক চিৎকার চেঁচামেচি করলাম, কিন্তু কোনো লাভ হলো না। এর কিছুক্ষণ পর 2 জন ব্যক্তি আমার জন্য খাবার নিয়ে আসলো। খাবারের আইটেম ছিল এমন যে একটা বড় সাইজের রুটি আর একটা বড় লাল মিষ্টি। আমি খাবার খেয়ে কান্না করতে করতে আবারও ঘুমিয়ে পড়ি। এরপর ঘুম ভাঙল। ঘুম ভাঙার পর আবারও আমার জন্য সেই আগের মতো খাবার নিয়ে আসা হলো, রুটি আর লাল মিষ্টি। এবার যে আমাকে খাবার দিতে এসেছে, আমি তাকে জিজ্ঞাসা করলাম, আমাকে কেন আটকে রেখেছেন এখানে? আমার কি অপরাধ? আমাকে বাড়িতে দিয়ে আসেন। কিন্তু আশ্চর্য বিষয়, সে লোকটি আমার কথার কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চলে যায়। আমি এবার খাবার না খেয়ে কান্না করতে করতে আবারও ঘুমিয়ে পড়ি। এরপর যখন আমার ঘুম ভাঙল, আমি দেখি 2 জন পাঞ্জাবি পরিহিত কালো ব্যক্তি আমাকে রুম থেকে বের করে কোথাও নিয়ে যাচ্ছে। লোকগুলো আমাকে একটি মাঠের মধ্যে নিয়ে গেল। চারপাশটা এরকম ছিল যেটা পৃথিবীর কোনো পরিবেশের সাথে মিল ছিল না। আমার কাছে মনে হচ্ছিল মাটিগুলি অন্যরকম। মাঠের চারপাশে গাছগুলির পাতার রং একেবারে ধবধবে সাদা। আকাশ সহ আকাশের সূর্যটাও যেন ধবধবে সাদা। তবে এই সাদার মাঝে একটি লাল রঙের গাছের দিকে আমার নজর গেল। কিছুক্ষণ পরে খেয়াল করলাম চোখের পলকে মাঠের মধ্যে হাজার হাজার পাঞ্জাবি পরিহিত মানুষ দৃশ্যমান হলো। আশ্চর্য বিষয়, সবার পাঞ্জাবি ছিল একই রকম, আর মানুষগুলির আকৃতি ছিল খুবই লম্বা, কিন্তু আমি কারো চেহারা স্পষ্টভাবে দেখতে পারছিলাম না। সেই সময়টায় তারা অনেক জোরে জোরে কথা বলছিল, কিন্তু আমি কারো কোনো
কথা বা ভাষা কিছুই বুঝতে পারছিলাম না। তারা সবাই যেন একটি অন্য ভাষায় কথা বলছে। এইভাবে কিছু সময় অতিবাহিত হওয়ার পর আমাকে সেই লাল গাছের সামনে নিয়ে যাওয়া হলো। সেখানে গিয়ে দেখি একটি বড় সিংহাসন, আর আমাকে নিয়ে যাওয়া হলো সেই সিংহাসনের সামনে, যেখানে একজন বৃদ্ধ ব্যক্তি পাঞ্জাবি ও পাগড়ি পরা অবস্থায় আমার চোখের সামনে দৃশ্যমান হলো। আমি খেয়াল করে দেখলাম সবার পাঞ্জাবির থেকে তার পাঞ্জাবির ডিজাইন ও রং অন্যরকম ছিল। তিনি দৃশ্যমান হতেই উপস্থিত হাজার হাজার মানুষ সবাই কেমন যেন নিস্তব্ধ হয়ে গেল। কারো মুখ থেকে একটি কথা বা কোনো শব্দ বের হচ্ছে না। এরপর সেখানে দুজন ব্যক্তিকে ডাকা হলো এবং ডাকার সঙ্গে সঙ্গে একজন পুরুষ এবং একজন মহিলা চলে আসলো। তাদেরকে দেখা মাত্র আমি চিনে ফেললাম তারা আর কেউ নন, তারা তাল গাছে বসে থাকা সেই শকুন আকৃতিতে সেই দুজন ব্যক্তি। কিন্তু তখন তাদের মানুষের মতোই হাত পা সবকিছু ছিল। এটা দেখে আমি অনেক অবাক হয়ে গেলাম। তারা এসে সেই বৃদ্ধ লোকের সঙ্গে অনেক কথা বলে, কিন্তু তাদের ভাষা আমি কিছুই বুঝতে পারলাম না। অনেকক্ষণ কথা বলার পর তারা সবাই সেখান থেকে চোখের পলকে অদৃশ্য হয়ে গেল। পুরো মাঠ মুহূর্তের মধ্যে ফাঁকা হয়ে যায়। আমি কোনো কিছু বুঝে ওঠার আগেই আমাকে নিয়ে আসা সেই দুই ব্যক্তি আবারও আমাকে ধরে সেই বদ্ধ রুমটিতে নিয়ে যায়। আমার সাথে কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। আমি আবারও কান্না করতে করতে ঘুমিয়ে পড়ি। ঘুম থেকে ওঠার পর আবারও আমার জন্য খাবার নিয়ে আসা হলো সেই রুটি আর মিষ্টি। আমি সেই রুটি আর মিষ্টি খেয়ে অদ্ভুতভাবে ঘুমিয়ে পড়ি। ঠিক তার পরের দিন একই সময় সেই দুই ব্যক্তি আমাকে ধরে নিয়ে যায় সেই মাঠে। গতকালের মতো এবারও দেখি সেই হাজার হাজার মানুষ পাঞ্জাবি আর টুপি পরে দাঁড়িয়ে আছে। সবাই জোরে জোরে কথা বলছে। আমি কারো কথাই বুঝতে পারছি না। দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছি। হঠাৎ করে আমি তাকিয়ে দেখি দূর থেকে একজন ব্যক্তি আমার দিকে দৌড়ে আসছে। কাছে আসতেই আমি তাকে চিনে ফেলি। সে আমার সেই মুরব্বী চাচা, যার বাচ্চাকে আমি বাঁচিয়েছিলাম। অর্থাৎ মূল ঘটনার আগে যে ঘটনাটি বলেছিলাম, আমার চাচাতো বোনের বাড়িতে যাওয়ার সময় যে মুরব্বী চাচার বাচ্চাকে আমি বাঁচিয়েছিলাম, সেই চাচা। সে আমার কাছে এসে জানতে চায় আমি এখানে কেন। তাকে দেখে আমি অনেকটা সাহস পাই এবং সবকিছু খুলে বলি। আমি তাকে এটাও বলি আমি কিছুদিন আগে আপনার বাচ্চাকে বাঁচিয়েছিলাম, তার বিনিময়ের জন্য হলেও এখন আপনি আমাকে বাঁচান। মুরব্বী চাচা আমাকে কিছু না বলে আমার পাশে দাঁড়িয়ে রইল। এর কিছু সময় পর আবারও সেই লাল রঙের গাছটির নিচে নিয়ে যাওয়া হলো আমাকে। আবারও সেই পাগড়ি পরা বৃদ্ধ ব্যক্তিটি সিংহাসনে দৃশ্যমান হলো। আর সবাই মুহূর্তের মধ্যেই চুপ হয়ে গেল, শুনশান নীরবতা। তারপর শকুন রূপে সেই লোকগুলো চলে আসলো। গতবারের মতো আজও সেই বৃদ্ধ লোকটি তাদের সাথে অনেকগুলো কথা বলল। এরপর সেই মুরব্বী চাচাও আসলো এবং সেই বৃদ্ধর সাথে কথা বলতে এবং তাদের ভাষায় অনেক কিছুই বলল। আমি কিছুই বুঝতে পারছি না তাদের কথা। এরপর মুরব্বী চাচা সহ সবাই আবারও অদৃশ্য হয়ে যায় আগের মতো। আমাকে নিয়ে আসা সেই দুই ব্যক্তি আমাকে ধরে আবারও সেই রুমে নিয়ে এসে আটকে রাখলো। পরের দিন মুরব্বী চাচা সহ দুজন ব্যক্তি আসে আমার রুমে। মুরব্বী চাচা আমাকে জিজ্ঞাসা করে, তোর এই মুহূর্তে কি মন যাচ্ছে, এমন 3টি ইচ্ছের কথা বল। আমি চাচাকে বলি, আমার নদীতে সাঁতার কেটে গোসল করতে ইচ্ছা করছে, 2 আমার ইলিশ মাছ দিয়ে ভাত খেতে ইচ্ছা করছে, এবং 3 আমার মাকে দেখতে ইচ্ছা করছে। এই 3টি ইচ্ছের কথা সেই ছোট বাচ্চাটি তার মুরব্বী চাচাকে বলে। এই কথা শুনে মুরব্বী চাচা আমাকে রুম থেকে বের করে নিয়ে একটি নদীতে নিয়ে যায়। আমি সেখানে গিয়ে অনেক সময় নিয়ে গোসল করি। আগেই বলেছিলাম আমার বয়স সে সময় 9 বছর, তাই সে সময়টায় লজ্জা শরম বা এই জিনিসটা কি তা আমার মধ্যে কাজ করতো না। সুতরাং আমি নদীতে নেমে আমার প্যান্ট খুলে গোসল করা শুরু করি। যাই হোক, অনেক সময় নিয়ে মন ভরে গোসল করলাম। কিন্তু মজার বিষয় হচ্ছে এত সময় নিয়ে গোসল করছি, কিন্তু মুরব্বী চাচা সহ আরো 2জন ব্যক্তি আমার সাথে এসেছে, কিন্তু তারা কেউই আমাকে পানি থেকে ওঠার জন্য বলল না, বরঞ্চ নদীর পাড়ে দাঁড়িয়ে আমার গোসল করা আর দুষ্টুমি দেখছে। দীর্ঘ সময় গোসল শেষ করে আমি নদী থেকে উঠি। এরপর আবারও আমাকে সেই রুমে নিয়ে যাওয়া হয়। রুমে নিয়ে গিয়ে খুব বড় সাইজের একটা ইলিশ মাছ দিয়ে আমাকে ভাত খেতে দেওয়া হয়। খাওয়া শেষ করে আমি সেই আমার সামনে সোনালী রঙের ফ্রেমে বাঁধাই করা একটা আয়না নিয়ে আসা হয়। আয়নার দিকে তাকাতেই আমি দেখতে পাই সেখানে আমি আমার বাড়ি ঘর স্পষ্টভাবে দেখতে পাই। কিছুক্ষণ পরে আমি আমার মায়ের ছবিখানো সেখানে দেখতে পাই। মাকে দেখতেই আমি ডাকতে শুরু করি, কিন্তু তখনই আমার এমন একটা কিছু দেখি যার জন্য আমি মোটেই প্রস্তুত ছিলাম না। আমি সেই আয়নাতে দেখতে পাই আমার মা আমার মতোই হুবহু একটা ছেলেকে আদর করে খাইয়ে দিচ্ছে। তখন আমি প্রচন্ড জোরে জোরে মা বলতে থাকি, মা এটা আমি না, তুমি কাকে খাইয়ে দিচ্ছ?
আমি কতদিন হয় তোমাকে দেখি না, অথচ তুমি আমার মতোই দেখতে অন্য কাউকে আদর করে খাইয়ে দিচ্ছ। এই বলে আমি অনেক কান্না করতে থাকি, কিন্তু আমার মা হয়তো তখন আমার কথা কিছুই শুনতে পারছিলেন না। আমি কান্না করতে করতে কখন যে ঘুমিয়ে পড়ি জানি না। সেদিন মাঝরাতে হঠাৎ আমার ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙতে দেখি আমার রুমের দরজার নিচে একটি কালো সাপ আমার রুমে ঢুকছে। এটা দেখে আমি সাপটিকে মারার জন্য লাঠি খুঁজতে থাকি, কিন্তু আমার রুমে কোনো লাঠি বা সাপ মারার কিছু ছিল না। তাই আমি বুদ্ধি করে আমার পরনের শার্টটা খুলে রশির মতো পাকিয়ে সেটা দিয়ে সাপের মাথায় আঘাত করতে থাকি, আর মুহূর্তের মধ্যেই সাপটি ভ্যানিশ হয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পরও আমি সাপটিকে খুঁজে পেলাম না। কিছুক্ষণ পর দেখি সেই মুরব্বি চাচা আমার রুমে প্রবেশ করলো এবং তার নাকের উপর একটা আঘাতের চিহ্ন দেখতে পেলাম। রুমে ঢুকতেই মুরব্বি চাচা আমাকে বলে, এই ছেলে, তুই সাপ দেখলে মারতে যাস কেন? আরেকটু হলে আমাকে প্রাণে মেরে ফেলতি। এই কথা শুনে আমি অনেকটা ভয় পেয়ে যাই। আমার আর বুঝতে বাকি রইল না এই মুরব্বি চাচা আসলে আমাদের মতো মানুষ নয়। যাই হোক, মুরব্বি চাচা আমার সাথে আর বেশি কথা না বলে রুম থেকে চলে যায়। পরের দিন সকালবেলা আমাকে সেই আগের মতো সেই মাঠে নিয়ে যাওয়া হয় এবং সেই লাল গাছটির নিচে দাঁড় করায়। তবে আজ লাল রঙের গাছের নিচে একটি কফিনের লাশ দেখতে পাই। হাজার হাজার মানুষ কফিনটির চারপাশে দাঁড়িয়ে আছে। সবাই উচ্চস্বরে কথা বলছে, কেউ কেউ আবার কান্নাও করছে। সবার মুখের দিকে তাকিয়ে মুরব্বি চাচাকে খুঁজতে থাকি, কিন্তু আজ আমি কোথাও মুরব্বি চাচাকে দেখতে পাই না। এর একটু পরেই দেখতে পাই সেই পাগড়ি পরিহিত বৃদ্ধ লোকটি আমার চোখের সামনে, অর্থাৎ গাছের নিচে দৃশ্যমান হলো, এবং সে আসতেই পূর্বের ন্যায় সবাই চুপ হয়ে গেল। এবার সেই বৃদ্ধ লোকটি সেই শকুন আকৃতির দুজন ব্যক্তিকে ডাকলো এবং তাদের সাথে আমার সেই মুরব্বি চাচা চলে আসলো, এবং মুরব্বি চাচা সেই বৃদ্ধকে কি যেন একটা বলল। মুরব্বি চাচার কথা শুনে বৃদ্ধ লোকটিও উপস্থিত সবার উদ্দেশ্যে কিছু একটা বলল। রাতুল ভাই, বড় আশ্চর্যের বিষয় হচ্ছে ঠিক তখন থেকেই আমি সবার ভাষা বুঝতে থাকি। এখন মনে হচ্ছে সবাই আমার ভাষায় কথা বলছে। যাই হোক, শকুন আকৃতির ব্যক্তি দুটি বৃদ্ধাকে উদ্দেশ্য করে কান্না জড়িত কণ্ঠে বলতে থাকে, আমাদের ছেলে হত্যার বিচার চাই, এবং আমাকে ইঙ্গিত করে বলে এটার শাস্তি দেয়া হোক। এই কথা শুনে আমি প্রচন্ড রকম ভয় পেয়ে যাই, আর মুরব্বি চাচাকে জড়িয়ে ধরে বলি যে আমাকে বাঁচান। মুরব্বি চাচা আমাকে ধমক দিয়ে বলে, কান্না থামিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাক, দেখি কি করা যায়। এরপর বৃদ্ধ লোকটি এই কফিনটি খোলার জন্য নির্দেশ দেয়। কফিনটি খোলা হয়। কফিনটি খুলতেই বৃদ্ধ লোকটি কফিনের দিকে তাকিয়ে লাশটিকে দেখে এবং আমাকেও দেখায়। সাথে সাথে মুরব্বি চাচাও লাশটি দেখে, এবং আমি যেটি দেখি লাশটি একটি ছেলে বাচ্চার। লাশের গলায় এবং পেটে দুটি কোপের চিহ্ন। এটা দেখে উপস্থিত সবার উদ্দেশ্যে বলতে থাকি, এই ছেলেটিকে যে মেরেছে তাকে আপনারা মেরে ফেলেন এবং আমাকে ছেড়ে দেন। কিন্তু তখন আমি জানতাম না এই ছেলেটি আমার হাতে হত্যা হয়েছিল। যাই হোক, এক পর্যায়ে মুরব্বি চাচা আমাকে থামতে বলে এবং কফিনটি আটকে দেওয়া হয়। বৃদ্ধ লোকটি মুরব্বি চাচাকে জিজ্ঞাসা করে, আপনি কি এই ছেলেকে চেনেন? মুরব্বি চাচা বলে, হ্যাঁ, এই ছেলেটিকে আমি চিনি, এবং এই ছেলেটি বেশ কিছুদিন আগে আমার পানিতে পড়ে যাওয়া ছেলেটিকে বাঁচিয়েছিল। যদিও আমার ছেলেটি গোসল করার জন্য পানিতে নেমেছিল, কিন্তু ছোট মানুষ, ও ভেবেছে আমার বাচ্চাটি হয়তো পানিতে পড়ে গেছে। রাতুল ভাই, মূল ঘটনার আগে ভদ্রলোকের বোনের বাড়িতে নিয়ে যাওয়ার সময় যে বাচ্চাটিকে বাঁচিয়েছিল, এটা সেই বাচ্চাটির কথাই বলা হচ্ছে। এরপর বৃদ্ধ লোকটি মুরব্বি চাচাকে জিজ্ঞাসা করে, এই ছেলেটি হিন্দু না মুসলিম? মুরব্বি চাচা বলে, ও মুসলিম। বৃদ্ধ লোকটি আবারও জিজ্ঞাসা করে, তুমি কিভাবে নিশ্চিত হলে এই ছেলেটি মুসলিম? তখন মুরব্বি চাচা বলে, গতকাল ও যখন গোসল করছিল তখন আমি দেখেছিলাম ওর সুন্নতে খাতনা হয়েছে। এই কথার সত্যতা যাচাইয়ের জন্য আমার গোসলের সময় মুরব্বি চাচা এবং সাথে আরো দুজন ব্যক্তি গিয়েছিল। তাদেরকেও জিজ্ঞাসা করা হয় সত্যি আমি মুসলিম কিনা। উত্তরে তারাও বলে, হ্যাঁ, ছেলেটি মুসলিম। এরপর বৃদ্ধ লোকটি শকুন আকৃতির সেই ব্যক্তিদের কাছে জানতে চায়, তোমরা তোমার ছেলে হত্যার জন্য কি ধরনের বিচার বা শাস্তি আশা করো? তখন তারা বৃদ্ধ লোকটিকে বলে, আমার ছেলের হত্যাকারীর মৃত্যু কামনা করি। বৃদ্ধ লোকটি বলে, তাহলে সেটাই হবে। ঠিক তখন মুরব্বি চাচা বৃদ্ধ লোকটির উদ্দেশ্যে বলে ওঠে, 9 বছরের অতি সাধারণ বাচ্চা 114 বছরের একটা জিনের বাচ্চাকে কিভাবে মারতে পারে? রাতুল ভাই, আরো একটি কথা বলে রাখি, ভদ্রলোকের বক্তব্য অনুযায়ী একটা জিন 130 বছর বা তারও অধিক সময় পর্যন্ত জিনের বাচ্চা হিসেবে গণ্য হয়। যাই হোক, এরপর
মুরব্বী চাচা বৃদ্ধ লোকটিকে বলে, আচ্ছা আপনি জিজ্ঞাসা করেন, অর্থাৎ শকুন আকৃতির তাদের দিকে ইঙ্গিত করে, যে যখন এই ছেলেটা তাদের সন্তানকে হত্যা করছিল, আচ্ছা মানে তাদের কি অবস্থায় ছিল, তাদের বাচ্চাটা কি অবস্থায় ছিল। তখন শকুন আকৃতির তারা চুপ হয়ে দাঁড়িয়ে থেকে কোনো উত্তর দেন না। ভদ্রলোকটি আবারও ধমকের সুরে বলল, তোমরা কথার উত্তর দিচ্ছ না কেন? তখন তারা বলে, আমার সন্তানটি পুকুর গোসল করতে নেমেছিল আর সাপরূপে পুকুর থেকে উঠে আসছিল। এরপরে এই ছেলেটি আমার সন্তানকে কুপিয়ে হত্যা করে। ঠিক তখন মুরব্বী চাচা বলে ওঠে, তাহলে তো এই ছেলেটি সাপ হত্যা করেছে, ও কোনো বাচ্চা বা জিনকে হত্যা করেনি। সুতরাং অন্যায়ভাবে এই ছেলেকে শাস্তি দেওয়া আমাদের ঈমানদার জিনদের জন্য মস্ত বড় অপরাধ হবে, আর এর জন্য কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আমাদের শাস্তি পেতে হবে। তারপর বৃদ্ধ লোকটিও মুরব্বী চাচার কথায় সহমত পোষণ করে এবং আমাকে বাড়িতে ফিরিয়ে দেওয়ার জন্য নির্দেশনা প্রদান করেন। এই নির্দেশনা দিয়ে সেই বৃদ্ধ লোকটি সহ উপস্থিত সবাই সেখান থেকে আগের মতো অদৃশ্য হয়ে যায়, শুধুমাত্র মুরব্বী চাচা এবং আমাকে নিয়ে আসা ওই দুই ব্যক্তি বাদে। এরপর আমাকে আবারও সেই রুমে নিয়ে যাওয়া হয় এবং সেদিন রাতে মুরব্বী চাচা আমার সাথে অনেকক্ষণ বসে কথা বলে। অনেক বিষয় সে আমাকে বলল, তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি বিষয় হচ্ছে, মুরব্বী চাচা আমাকে যেভাবে বলেছিল আমি সেভাবেই বলছি। এটা হচ্ছে আমাদের জিনদের রাজ্য। তুমি এখানে পাঞ্জাবি পরা যাদের দেখেছ তারা সবাই আমার মতো জিন, আর পাগড়ি পরা যে বৃদ্ধ লোকটিকে দেখেছ সে আমাদের রাজা। সে যা যা বলে আমরা সব জিন এটাই মেনে নেই। মুরব্বী চাচা আরো বলেন, এখানে তোমার মতো আরো অনেক লোক বন্দী আছে, তারাও কোনো না কোনো ভাবে জিনদের সাথে খারাপ ব্যবহার করেছিল, তাদেরকে মেরে ফেলেছিল, তাই শাস্তি স্বরূপ তাদেরকে এখানে বন্দী করে রাখা হয়েছে। সে আমাকে আরো বলে, তোমাকে যদি আগে থেকে আমি না চিনতাম আর তুমি যদি আমার ছেলেকে সেদিন না বাঁচাতে এবং তোমাকে দেওয়া অতিরিক্ত 5 টাকা ফেরত না দিতে, তাহলে হয়তোবা তোমাকে আজকে আমি এখান থেকে মুক্ত করতাম না। এবং তার চাইতে একটি চমকপ্রদ তথ্য সে আমাকে দেয়, আমাকে যখন ধরে আনা হলো এখানে, ঠিক সেই মুহূর্তে একটি জিনের বাচ্চাকে আমার রূপ ধরিয়ে আমার বাসায় পাঠিয়ে দেওয়া হয়। আচ্ছা, যখন আমি আমার মাকে দেখছিলাম আমার মতো একটি বাচ্চাকে নিয়ে বসে আছে, সেটি ছিল জিনের বাচ্চা। তখন আমি জানতে চাই, আমার মতো দেখতে জিনের বাচ্চা আমাদের বাসায় দেওয়ার কারণটা কি ছিল। তখন মুরব্বী চাচা বলে ওঠে, যতক্ষণ না পর্যন্ত এই বিচারের শুরু না হয় ততক্ষণ পর্যন্ত আমার বাসার কেউ যাতে টের না পায়, সেজন্য আমাদের জিনের সর্দার বা বাদশাহ তার নির্দেশনায় এই কাজটি করা হয়েছে, যাতে আমার পরিবার আগে থেকে টের না পেয়ে বড় কোনো হুজুরের শরণাপন্ন হয়ে আমাকে এখান থেকে উদ্ধার করে না নিয়ে যেতে পারে। যদি বিচারে আমার মৃত্যুর সিদ্ধান্ত আসতো তাহলে আমাকে মেরে ফেলা হতো ঠিক তখনই আমার মতো দেখতে সেই জিনের বাচ্চাটি উধাও হয়ে যেত আমার বাড়ি থেকে। তারপর চাইলে আমার পরিবার আমাকে কোনোভাবেই বা কোনো হুজুরই ফিরে পেত না। তারপর মুরব্বী চাচা আমাকে একটা অনুরোধ করে, আমি যেন জীবনে আর কখনো সাপকে হত্যা না করি। এরপর সেদিন সেই আগের মতো আমার ঘাড়ে একটি আঘাত করা হয় এবং আমাকে অজ্ঞান করে ফেলা হয়। জ্ঞান ফিরতে আমি দেখতে পাই আমি যেখানে মাছ ধরতে এসেছিলাম, অর্থাৎ আমাকে যেখান থেকে উঠে নেওয়া হয়েছিল, আমি ঠিক সেখানেই পড়ে আছি। আমার পাশে এই বড়শি দিয়ে ধরা মাছগুলি পচে আছে। আমি দৌড়ে চলে যাই, কিন্তু মজার বিষয় হচ্ছে আমি বাড়িতে গিয়ে দেখি আমার বাবা জুমার নামাজ পড়েই মাত্র বাড়ি এসেছেন। মানে আজ প্রায় 8 দিন পর আমি বাড়ি আসছি। আমি আমার মাকে এবং বাবাকে সবকিছু খুলে বলি, কিন্তু আমার বাবা মা আমার কথা কিছুই বিশ্বাস করছে না। উল্টো আমার বাবা আমাকে জিজ্ঞাসা করে, তুই না আমার সাথে নামাজ পড়ে আসলি, আর আমি তো তোকে মসজিদে রেখেই আসলাম, আর তুই এই মুহূর্তে শার্ট পরে কিভাবে আমার আগে বাড়িতে আসলি? আমি বাবাকে বললাম, বাবা আমি নামাজ পড়তে যাইনি, আর আমার মতো দেখতে তোমাদের সাথে যে গিয়েছি সে আমি ছিলাম না। আমি এটাও বলি, এই কয়দিন আমার মতো দেখতে যে ছেলেটি বাসায় ছিল সেটি একটি জিনের বাচ্চা। কিন্তু কেউ আমার কথায় বিশ্বাস করছে না, বরং আমাকে উল্টো বকা দেয়া শুরু করেছে। পরে আমি দৌড়ে গিয়ে বড়শি দিয়ে ধরা মাছগুলো নিয়ে আসি এবং মাকে দেখেই বলি, আমার মাছগুলো পচে গেছে। মা আমার কথা বিশ্বাস করে। তবে এর কিছুক্ষণ পর আমার মা আমাকে একটা বিষয় বলে, এই কয়দিন নাকি আমার মতো দেখতে যে ছেলেটি বাসায় ছিল সে যখন আমার পালিত কবুতরগুলিকে খাবার দিত, তখন নাকি কবুতরগুলি খাবার না খেয়ে উল্টো অনেক ভয় পেয়ে এদিক সেদিক ওড়াউড়ি করত। মার এই কথা শুনে তাৎক্ষণিক আমি আমার কবুতরগুলিকে খাবার দেওয়ার জন্য ডাক দেই, আর খাবার দিতেই মুহূর্তের মধ্যেই সবগুলো কবুতর আগের ন্যায় আমার শরীরে মাথায় এসে বসে পড়ে। এটা দেখে আমার বাবা মা পুরোপুরি আমার কথা বিশ্বাস করে। এর বেশ কয়েক মাস পরে একদিন রাতে আমি ঘুমিয়েছিলাম, আর কারো স্পর্শে আমার ঘুম ভেঙে যায়। আমি তাকিয়ে দেখি সেই মুরব্বী চাচা আমার সঙ্গে দেখা করতে এসেছে। তারপর আমার সাথে বেশ কিছু সময় কথা বলে, তখন আবার অনুরোধ করে আমি যেন আর সাপ হত্যা না করি। এরপর মুরব্বী চাচা চলে যাওয়ার আগে বলে যায়,
আমি মাঝে মাঝে তোমার সাথে দেখা করতে আসবো, কিন্তু আমি যে তোমার সঙ্গে দেখা করতে আসি এটা তুমি কাউকে বলতে পারবে না। আর যদি তুমি বলে দাও তাহলে আমি কখনোই তোমার সাথে আর দেখা করতে আসবো না। এই বলে জিন চাচা চলে যায়। তারপর থেকে প্রায় সময় রাতের বেলা এই মুরব্বী চাচা আমার সাথে দেখা করতে আসতেন। একদিন হুট করেই রাতে আমার মা বিষয়টা খেয়াল করেন। তারপর আমার মা আমাকে জিজ্ঞাসা করেন আমি কার সঙ্গে এত রাতে কথা বলি। বয়স কম হওয়াতে আমি সত্যি কথাটা আমার মাকে বলে দিই। আর সেই দিন থেকে আজ পর্যন্ত সেই জিনটির সাথে আমার আর দেখা হয়নি, তিনি আর দেখা করতে আসেননি। এই বলে ভদ্রলোক তার ঘটনাটি শেষ করেন। রাতুল ভাই, আমি আপনার মাধ্যমে বুধবেলার সকল শ্রোতাদের উদ্দেশ্যে এই ভদ্রলোকের একটি মেসেজ দিয়েছি, যাতে করে উনি রেফারেন্স দিয়েছেন যে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে অবশ্যই অনুসরণ করে, অর্থাৎ সাপ মারার আগে যেন 3 বার সাপের উদ্দেশ্যে বলে তুমি যদি জিন হও চলে যাও, আর যদি সাপ হয় থেকে যাও। এই কথাটি উনি বলেছেন। তারপর লিখেছেন, রাতুল ভাই, এই ছিল স্পেশাল আপনাকে পাঠানো আমার ঘটনা। প্রচারযোগ্য মনে হলে প্রচার করার অনুরোধ রইল। অনেক ব্যস্ততার মধ্যে ঘটনাটি লিখেছি, ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং ভূতবেলার সকল শ্রোতারা আমাকে সহ আমার ঘটনা পছন্দ করেন এবং আমাকে ঘটনা পাঠানোর জন্য অনুরোধ করেন। তাদের সবার প্রতি অনেক কৃতজ্ঞতা এবং ভালোবাসা। রাতুল ভাই সহ ভূতবেলা টিমের সকলের সুস্বাস্থ্য কামনা করে এবং ভূতবেলার চিরজীবী হোক এই প্রত্যাশা ব্যক্ত করে আজ ইতি টানলাম। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। জাহিদুল ইসলাম বরকত আমাদেরকে এই ঘটনাটি পাঠিয়েছেন। আশা করি আপনাদের ভালো লেগেছে ঘটনাটি।